আজকে আমরা সমাধান করব র্যাপিড টেস্টের 11 নম্বর মডেল। তো এর আগে 10টা মডেল আমি করিয়ে দিয়েছি। তো প্রধানত নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। বাকি প্রশ্ন যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে সেগুলো আমি তোমাদের বলে দেবো। আর ডেসক্রিপশানে কোশ্চেনের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশান থেকে গুগল ড্রাইভের যে লিঙ্ক সেখান থেকে প্রশ্নটা পেয়ে যাবে। যাদের কাছে র্যাপিড টেস্টের টেস্ট পার্টটা নেই আর যাদের আছে তারা তো জানোই, দেখতে পাবে। তো তোমরা দেখতে থাকো এবং প্রবলেমগুলো করে ফেলো। আচ্ছা, প্রথম প্রশ্নটি হচ্ছে, দেখাও যে কোনো কোষের সঙ্গে যুক্ত লোড রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা সর্বোচ্চ যখন আভ্যন্তরীণ রোধ এবং লোড রোধ সমান হয়। এটা খুবই সহজ প্রশ্ন। এক একটা গ্রুপ বি কোশ্চেন নম্বর 1। ধরে এটা হচ্ছে আমাদের একটা লোড রোধ, এই হলো তড়িৎ কোষ, আভ্যন্তরীণ রোধ, এখানে কারেন্ট যাচ্ছে আই। তো এখানে আইটা কত হচ্ছে, ই বাই আর প্লাস আর। তো আইটা ম্যাক্সিমাম কখন হবে, সর্বোচ্চ প্রবাহ যখন আর প্লাস আরটা মিনিমাম হবে। এটাকে আমি লিখছি a স্কয়ার প্লাস বি স্কয়ার মানে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। লিখতেই পারি এরকম, পারি তো লিখতে। তাহলে প্রবাহ মাত্রা I সর্বোচ্চ হবে যখন রুট আর মাইনাস রুট স্মল আর হোল স্কয়ার সমান 0। তার মানে প্রবাহ মাত্রা সর্বোচ্চ কখন হবে, যখন আভ্যন্তরীণ রোধ আর লোড রোধ মানে যেটা সাপেক্ষে আমরা বিভব প্রভেদ পরিমাপ করি ক্যাপিটাল আর, সেটা সমান। তাহলে সেই ক্ষেত্রে আই ম্যাক্সিমামটা কত হচ্ছে, যেহেতু আর 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 সমান, এখানে আরটা বসিয়ে দিয়ে এটা আছে। তাহলে ঠিক আছে, প্রথম প্রবলেমটা আমাদের দিয়েছে যেটা আমরা করে ফেলেছি। এরপরে 2 দাগের প্রশ্ন, অনুপ্রবাহের বেগ আর প্রবাহ ঘনত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করে নেবে। 2 অথবা অঙ্কটা করছি। দুয়ের যে প্রশ্ন, অনুপ্রবাহের বেগ I ইকুয়ালস টু NE এ VD, তাহলে I বাই I ইকুয়ালস টু J NE VD, ওটা প্রমাণটা করে নেবে। আচ্ছা, জি রোধের গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানের শান্ট যুক্ত করলে প্রবাহ মাত্রার গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা মূল প্রবাহ মাত্রা 10% হবে। তো আমরা বর্তনীতে জানি গ্যালভানোমিটার শান্ট যুক্ত করা হয়েছে। এখানে কারেন্ট হচ্ছে IS, এটা হচ্ছে IG, আর মূল প্রবাহ মাত্রা I। তাহলে এখানে কি বলে দিয়েছে, গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা মূল প্রবাহ মাত্রা IGটা বলেছে I এর 10% মানে 10/100। তাহলে I বাই IG কত, 10। I বাই IG 10। তাহলে শান্টের ফর্মুলা কি আমরা জানি, S ইকুয়ালস টু G বাই N মাইনাস 1। এটা N, তাহলে G বাই 10 মাইনাস 1 মানে G বাই 9। তাহলে শান্টের রোধের মান হতে হবে G বাই 9। আচ্ছা, নেক্সট কোশ্চেন 3 নম্বর। একটি আলফা কণা চুম্বক ক্ষেত্রে 30 ডিগ্রি কোণে 10⁵ মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করে। চুম্বক ক্ষেত্রের মান 0.5 টেসলা হলে চৌম্বক বল কত? চৌম্বক বল আমরা কি জানি, Q VB
sin থিটা। আলফা কণার আধান কত? দুটো ইলেকট্রনের আধানের সমান, এটা হলো কিউ। ভি দিয়েছে কত? 10⁵। বি কত দিয়েছে? 0.5। এটা হিসাব করলে উত্তর আসবে নিউটন। তাহলে এটা কত আসছে? এই দুটো গুণ করে 1, তাহলে 1.6 10⁻⁻14 নিউটন। তাহলে বলের মানটা হলো 1.6 10⁻⁻14 নিউটন। এখানে আলফা কণার আধান কত বসানো হয়েছে? দুটো ইলেকট্রনের আধানের সাথে সমান। আচ্ছা, 4 নম্বর, যতটা করানো যায় আমি করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, আশা করি পারবে। আচ্ছা, একটি স্থায়ী চুম্বকের দৈর্ঘ্য বরাবর কেটে দুটো সমান ভাগ করা হলো, মেরু শক্তি এবং চুম্বক ভ্রামকের কি পরিবর্তন হবে? এটা একটা স্থায়ী চুম্বক, মেরু শক্তি ধরলাম m স্মল m বা pm, আর দৈর্ঘ্য যদি l ধরি, আর তাহলে ভ্রামক কত হবে? ভ্রামকটাকে আমরা m দিয়ে লিখলাম, pm * l। মেরু শক্তিকে qm দিয়ে লিখি, qm, তাহলে এটা হবে qm * l। pm টা ভ্রামককে বোঝানো হয়, লিখলেই হলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দৈর্ঘ্য বরাবর যদি দুভাগে ভাগ করা হয়, দৈর্ঘ্য বরাবর দুভাগ মানে এই বরাবর যদি কাটি, তাহলে দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য হলো l, lটা একই থাকছে, আর নতুন মেরু শক্তি হচ্ছে qm/2। তাহলে নতুন চৌম্বক ভ্রামক qm/2 * l মানে m/2। তাহলে নতুন ভ্রামক হবে m/2, অর্ধেক হবে, আর মেরু শক্তিটা অর্ধেক হবে, দৈর্ঘ্যটা এক থাকবে। নেক্সট প্রশ্নে যাব আমরা এবার। পরবর্তী প্রশ্ন, আধানগ্রস্ত কণা, আধানগ্রস্ত বলের উপর, আধানগ্রস্ত বল বলে কিছু হয় না, আধানগ্রস্ত কণার উপর চৌম্বক বল, কার্যহীন বল ব্যাখ্যা করো। আমরা জানি গতিশীল আধান, কোন একটা আধান, তাহলে এদিকে চৌম্বক ক্ষেত্র আছে, কোন একটা কিউ আধান যদি গতিশীল হয় এদিকে ভি বেগে, তার উপর চৌম্বক বলটা কত হয়? q * v × v। এবার কণাটার সরণ কোন দিকে? সরণটা হচ্ছে বেগের দিকে, তাহলে কণার যে আহিত কণার যে সরণ, s, আর বলটা হচ্ছে f, এখানে কিন্তু s পারপেন্ডিকুলার f, সরণটা বলের সাথে লম্ব, সুতরাং কার্য w = m.s 0, অর্থাৎ চৌম্বক বল একটি কার্যহীন বল। আচ্ছা, 5 এলইডি বর্তনী চিত্র, ভিআই লেখচিত্র করে নেবে। আমরা চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নে। এরপর 6টা কি দিয়েছে? তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে? দ্বিমেরু ভ্রামককে থিটা কোণে স্থাপন করলে ভ্রামক যদি p হয়, তাহলে টর্ক কত হবে? p × e। প্রমাণটা করে নেবে, আমি 7এর অঙ্কটা দেখাচ্ছি। 7এর প্রথম প্রশ্ন দিয়েছে গাউস উপপাদ্য বিবৃত করো, ওর সাথে একটা অঙ্ক আছে। গাউস উপপাদ্য তোমরা জানো, কোনো বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধতল দ্বারা আবদ্ধ আধানের 1/ε0 গুণ, মানে φ = q/ε0 বা E.ds ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রাল অফ E.ds = q/ε0। আচ্ছা, অঙ্কটা বার করতে দিয়েছে, তড়িৎ ফ্লাক্স বার করতে দিয়েছে। কোশ্চেন অনেক ভুল আছে, এটা তড়িৎ ক্ষেত্র হবে E 7 k ক্যাপ নিউটন পার কুলম, আর xy তলে 5 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র।
এটা x, এটা y, এটা z। তাহলে x y তল বলেছে, তার মানে এটা বাহুটা বলেছে 5 মিটার। তাহলে এইটার ক্ষেত্রফল কত হচ্ছে 25, আর তলের দিক কোনটা, লম্ব দিক এটা, তাহলে এটাই হচ্ছে k ক্যাপ। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলটা কত হচ্ছে, s টা কত হচ্ছে, ক্ষেত্রফলের মান হলো 25, ডিরেকশন কোন দিকে, k ক্যাপ, আর বর্গ মিটার। আচ্ছা, তাহলে ফ্লাক্স কত হবে, ফ্লাক্সের সূত্র phi = E dot s। সবসময় ক্ষেত্রফলের লম্ব দিকটা নিতে হবে, তলের সাথে লম্ব দিক যেটা, সেটাই কিন্তু ক্ষেত্র ভেক্টরের অভিমুখ। E dot s টা কত আসছে, ডট প্রোডাক্ট 7 25 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স, 175 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স। এটাই হচ্ছে ওই যে তল বলেছে সেই তলের তড়িৎ ফ্লাক্স। অথবা কি শর্তে কোন তড়িৎ ক্ষেত্রে রাখা তলের মধ্যে দিয়ে ফ্লাক্সের মান 0 হবে। ফ্লাক্সের মান 0 হবে যদি কোনো বাহ্যিক আধানের জন্য, বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের জন্য, সুষম তড়িৎ ক্ষেত্রে যদি কোনো বস্তুকে রাখা হয়, ধরো কোনো একটা বস্তু আছে, এটা একটা বদ্ধ তল দ্বারা আবদ্ধ বস্তু, তাকে তড়িৎ ক্ষেত্র অতিক্রম করছে এভাবে সুষম। তাহলে এই ক্ষেত্রে দেখো ছেদ করেছে এখানে, তাহলে এইখানে ক্ষেত্র ভেক্টরটা কোন দিকে, এখানে ক্ষেত্র ভেক্টরটা কোন দিকে, তার মানে এখানে আমাদের এখানে যদি ফ্লাক্স phi1 হয়, এখানে phi2 হয়, তাহলে phi1 টা হচ্ছে, এটা ক্ষেত্রফল বললাম s, ছোট্ট ক্ষেত্রফলটা, তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে e s cos 180। কেন, তড়িৎ ক্ষেত্রটা এদিকে, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে হচ্ছে -s, আর এর ক্ষেত্রে কত, একই দিকে মানে 0 ডিগ্রি। তার মানে যদি তলের বহির্মুখী ফ্লাক্স আর অন্তর্মুখী ফ্লাক্স, এটা হচ্ছে অন্তর্মুখী ফ্লাক্স, আর এটা হচ্ছে বহির্মুখী, দুটো ফ্লাক্সের মান সমান হয় তাহলে 0 হবে। প্রধানত বাহ্যিক কোনো আধানের জন্য ফ্লাক্সের মান 0 হয় যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয় সেক্ষেত্রে। যদি এর ভ্যালুটা কনস্ট্যান্ট হয় তবেই কিন্তু হবে, এটা কনস্ট্যান্ট হলে হবে না। তাহলে ফাই নেট ফ্লাক্স কত, তাহলে বহির্মুখী ফ্লাক্স আর অন্তর্মুখী ফ্লাক্সের মান যদি সমান হয় সেই ক্ষেত্রে মোট ফ্লাক্সের মান 0 হবে। আর ব্যাসার্ধের আহিত গোলকের জন্য গোলকের বাইরে x গ্রেটার দেন r তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় আমরা জানি, q/4πε0 r²। তাহলে এখানে x বলেছে x², এটা তোমরা করে নেবে, করিয়ে দেওয়া আছে। কোন ধারকের ধারকত্ব বলতে কি বোঝো, সমান্তরাল পাত ধারকের মাঝে কোনো ধাতব পাত প্রবেশ করালে ধারকত্ব কি হবে, ধারকত্ব অসীম হবে। আরেকটা ধাতব পাতের ক্ষেত্রে কে হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান ধাতব পদার্থের ক্ষেত্রে অসীম। তাহলে সমান্তরাল পাত বায়ু ধারকের ক্ষেত্রে প্রথমে কি, মানে এরকম যদি হয় সমান্তরাল পাত ধারক, এখানে ছিল হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যম, কেটা 1, আর এখানে আমরা কি করেছি, একটা মাধ্যম দিয়ে দিয়েছি, ধাতব মাধ্যম। ধাতব মাধ্যম প্রবেশ করানো হয়েছে ভেতরে ধাতব পাত বা ধাতব প্লেট। তাহলে এর ক্ষেত্রে কত হবে, সিটা
এপসাইলন 0 a বাই d বা c0, এর ক্ষেত্রে সিটা কত হবে? এটা যদি কে মাধ্যম হয় k এপসাইলন 0 a বাই d, তাহলে কেটা যেহেতু অসীম তাহলে এটা হয়ে যাবে অসীম। তাহলে ধারকত্ব অসীম ধারকত্ব হয়ে যাবে যদি ধাতব মাঝে ধাতব পাত প্রবেশ করার ধারকত্বের কি পরিবর্তন হবে, আগে যা ছিল তার থেকে অসীম গুণ হয়ে যাবে। যদি কে এর কোনো ফাইনাইট ভ্যালু হতো তাহলে তত গুণ হতো, তাহলে কে এর মান 10 তাহলে 10 গুণ হতো, কিন্তু যেহেতু কে এর মান অসীম তাহলে অসীম গুণ হয়ে গেলে তাহলে সেটার মানটা অসীম হবে। এরপরে আমরা যাব নেক্সট যে প্রবলেম আছে তাতে চলে যাব। 8-9 বায়োসাভার্টের সূত্রের ভেক্টর রূপটি লেখো। দুটি পরিবাহী তারের অঙ্কটা আমি করাচ্ছি। 9 দাগের প্রশ্ন, বায়োসাভার্ট সূত্রের ভেক্টর রূপ। এখানে একটা আই প্রবাহ যাচ্ছে, ছোট্ট ডিএল নেওয়া হলো, এখানে একটা বিন্দু এই বিন্দুতে বার করছি, এই বিন্দুর অবস্থান ভেক্টর, এখানে বি যদি হয় ডেল্টা বি, ক্রস হবে অবশ্যই ইনওয়ার্ড। ডেল্টা বিটা কত হবে? μ0/4 পাই আই dl ক্রস r বাই r কিউব। এটাই হচ্ছে বায়োসাভার্টের সূত্রের ভেক্টর রূপ। আচ্ছা, দুটো পরিবাহী তারে কারেন্ট যাচ্ছে, একটাতে বলেছে 5 অ্যাম্পিয়ার, একটা 6 অ্যাম্পিয়ার, একই দিকে ধরলাম, কিছু বলে নেওয়া নেই। মধ্যবর্তী দূরত্ব বলেছে 5 মিটার, মধ্যবর্তী দূরত্ব বলেছে 5 মিটার, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল কত? তারের প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল F সমান μ0/4 পাই 2I1 I2/d। μ0/4 পাই হলো 10⁻⁻⁷, I1 I2 মানে 5 6 30 দুগুণে 60, ডিটা বলেছে 5, এত নিউটন পার মিটার, তাহলে 12 ইনটু 10⁻⁷ নিউটন মিটার ইনভার্স, 12 ইনটু 10⁻⁷ নিউটন মিটার ইনভার্স। অথবা অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রটি লেখো, আর অসীম দীর্ঘ ডিজু পরিবাহীর কাছে চুম্বক ক্ষেত্র দূরত্বের সঙ্গে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখাতে হবে। একটা সহজ প্রশ্ন করে নেবে। আমরা 9 অথবাটা তোমরা নিজেরা চেষ্টা করবে, পেরে যাবে, না পারার কিছু নেই। অসীম দৈর্ঘ্যে ডিজু তড়িৎবাহী তারের কাছাকাছি কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দূরত্বের সঙ্গে পরিবর্তন কিভাবে হয় সেটা দেখাতে হবে। কোন ক্ষেত্রে অ্যাম্পিয়ারের সূত্রটি প্রযোজ্য নয়? অ্যাম্পিয়ারের সূত্রটি হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র যদি হয় সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে না, মানে যেখানে সরণ প্রবাহ ঘটবে, পরিবাহী প্রবাহ ছাড়াও ডিসপ্লেসমেন্ট মানে শূন্য স্থানে প্রবাহের ক্ষেত্রে ধারকের আহিতকরণের ক্ষেত্রে যে প্রবাহ যেটা বলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, তার ক্ষেত্রে কিন্তু অ্যাম্পিয়ারের পরিক্রমণ নীতিটি খাটে না। তার জন্য সেটাকে ম্যাক্সওয়েল মডিফাই করেছিলেন, তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, 10 প্রশ্নে চলে যাই, এটা করে নেবে ঠিক করে। 10 আচ্ছা, 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের সামনে, এই হলো অবতল দর্পণ, ফোকাস দৈর্ঘ্য বলেছে 10 সেমি, এইটুকুনি 10। সামনে 12 সেমি দূরত্বে একটি বস্তু রাখা হলো, তাহলে অবজেক্ট আছে এখানে, ওটা হচ্ছে বস্তু।
তাহলে ইউ এইটুকুনি ইউ বলে দিয়েছে, ইউটা হচ্ছে -12 সেমি, এদিকটা প্লাস এদিকটা মাইনাস, এদিকগুলো মাইনাস হবে। বস্তু রাখা হলো, যদি বস্তু থেকে অবতল দর্পণের দিকে 40 সেন্টিমিটার সামনে একটি সমতল দর্পণ, যদি বস্তু থেকে অবতল দর্পণের একই দিকে 40 সেমি সামনে একটি সমতল দর্পণ রাখা হয়, প্রথমে অবতল এবং তারপর সমতলে প্রতিফলিত হলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? যদি বস্তু থেকে অবতল দর্পণের দিকে, প্রশ্নটা হচ্ছে একটু গন্ডগোল আছে, বস্তু থেকে অবতল দর্পণের বস্তুটা আছে বস্তু থেকে অবতল দর্পণ আছে ডান দিকে, 40 সেমি সামনে যদি সমতল, ধরলাম এখানে রেখেছি, এদিকেই ধরলাম, তাছাড়া উপায় নেই, এখানে তো হবে না, রাখা যাবে না, দর্পণের ভিতর কি করে দর্পণ রাখবো? অবতল সমতল, দেখো বলেছে প্রথমে অবতল তারপরে সমতলে প্রতিফলন হবে। দেখি ব্যাপারটা বুঝবে ভালো করে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তার মানে অবতল দর্পণ যে প্রতিবিম্বটা তৈরি করবে, সমতল দর্পণ সেটাকে বস্তু হিসেবে ধরে তার প্রতিবিম্ব আমাদের ফিরিয়ে দেবে। তাহলে অবতল দর্পণে ইউ হচ্ছে -12, এফ হচ্ছে -10, তাহলে ভিটা বার করি, তাহলে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, তাহলে 1/v প্লাস 1/-12 সমান 1/-10, তাহলে 1/v চলে এলো 1/12 বিয়োগ 1/10, তাহলে ভিটা আসছে কত? 120 মানে -60। তার মানে এখান থেকে এইটুকুনি আমরা ধরেছি 40, তাহলে এটা আরো দূরে হবে I1, এইটা হলো 60, প্রথম প্রতিবিম্ব। তাহলে অবতল দর্পণ প্রতিবিম্বটা কোথায় তৈরি করলো? দর্পণ থেকে 60 সেমি দূরে। সুতরাং সমতল দর্পণের সাপেক্ষে বস্তু হলো I1। তাহলে কি বললাম? অবতল দর্পণ যেটা প্রতিবিম্ব তৈরি করবে সেটাই হচ্ছে সমতল দর্পণ, সেটাকে বস্তু হিসাবে ধরে তার অন্তিম প্রতিবিম্ব দেবে। তো দেখো এইটুকুনি 40, এটা 60, তাহলে এইটুকুনি কত? 20, ওইটুকুনি 20। তাহলে সমতল দর্পণের কি জানি? বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান হয়। তাহলে এর যদি এখানে এটা 20 হয়, তাহলে এর প্রতিবিম্বটা এর দিক থেকে 20, তাহলে এখানে থাকবে। তাহলে অন্তিম প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? সুতরাং অন্তিম প্রতিবিম্ব I2 গঠিত হবে অবতল দর্পণ থেকে, দেখো এইটুকুনি 20, পুরোটা 40, তাহলে এইটুকুনি কত? এর থেকে এই দূরত্বটা কত? পুরোটা 40, এইটুকুনি 20, তাহলে বাকিটাও 20, দর্পণ থেকে 20 সেমি দূরে। তাহলে অবতল দর্পণ যে প্রতিবিম্ব তৈরি করলো, সমতল দর্পণ সেটাকেই বস্তু হিসাবে ধরে নিল যে তার অন্তিম প্রতিবিম্ব। তাহলে অবতল দর্পণ কোনটা প্রতিবিম্ব তৈরি করেছিল? I1। তাহলে সমতল দর্পণের সাপেক্ষে বস্তু হচ্ছে I1, প্রতিবিম্ব হলো I2। তাহলে I2টা অবতল থেকে কত দূরে আছে? পুরোটা হচ্ছে 40, আর ওইটুকুনি 20, তাহলে বাকিটুকুনি, মানে অবতল দর্পণের এই পয়েন্ট থেকে এই I2 যে দূরত্বটা, তার দূরত্বটা হচ্ছে 20 সেমি। আচ্ছা, 10-এর দাগের প্রশ্নটা আমরা করে ফেলেছি। এরপর চলে যাব পরের প্রশ্নে। দেখাও যে ফোকাস দৈর্ঘ্যের একই ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল একটি অবতল লেন্সকে সমবায় করলে সমান্তরাল কাঁচফলকের মতো আচরণ করে। লেন্সের প্রস্তুতকারক সূত্রটি প্রতিসম উত্তল লেন্সের ক্ষেত্রে জন্য লেখক। আচ্ছা দেখি,
প্রতিটা প্রশ্নই ভালো এবং গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই প্রশ্নগুলো মন দিয়ে করবে, তাহলেই বোর্ড এক্সামে ভালো রেজাল্ট করতে পারবে। গ্রুপ সি চলছে এখন আমাদের, গ্রুপ বি লেখা আছে। আচ্ছা, একটি উত্তল একটি অবতল যদি একসাথে রাখা হয়, উত্তলের ফোকাস প্লাস এফ ধরলাম, তাহলে অবতলের হবে মাইনাস এফ। কেন? একই ফোকাস দৈর্ঘ্য বলেছে, উত্তলের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য প্লাস হয়, অবতলের মাইনাস হয়। সুতরাং সমবায়ের তুল্য ফোকাস দৈর্ঘ্য 1/f ইকুইভ্যালেন্ট প্লাস 1/f1 প্লাস 1/f2, মানে কত হলো 1 প্লাস এ প্লাস 1 মাইনাস এ মানে 0। তাহলে f ইকুইভ্যালেন্টটা চলে এলো ইনফাইনাইট। আমরা কি জানি, সমতল বা সমান্তরাল, সমতল দর্পণ বা সমান্তরাল কাচফলকের সমতলের কেন্দ্র অসীমে, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ যেহেতু সমান্তরাল কাচফলকের ফোকাস দৈর্ঘ্য অসীম, সুতরাং সমবায়টি কাচফলকের মতো আচরণ করে। কারণ সমতলের যদি হয়, সমতলের কেন্দ্র হচ্ছে অসীমে, অর্থাৎ ফোকাস দূরত্বও অসীমে হবে। আচ্ছা, প্রতিসম উত্তল লেন্সের লেন্স প্রস্তুতকারক ফর্মুলা কি? সেকেন্ড পার্ট 1/f equals to mu minus 1 1/r1 minus 1/r2, এটা হচ্ছে লেন্স প্রস্তুতকারক সূত্র। তো এখানে বলেছে প্রতিসম উত্তল লেন্স, প্রতিসম মানে যার দুটো ব্যাসার্ধ সমান, এটা প্রথম তল, এটা দ্বিতীয় তল। তো দেখো এর কেন্দ্রটা কোন দিকে? এইদিকে। আর এই তলের কেন্দ্র কোন দিকে? তাহলে প্রথম তলের ব্যাসার্ধটা পজিটিভ, দ্বিতীয় তলের ব্যাসার্ধটা নেগেটিভ। তাহলে আমরা এখানে কত লিখব? মিউ মাইনাস 1, প্রথম তলের ব্যাসার্ধ আর মাইনাস 1/-r। কেন হলো? এই তলটার ক্ষেত্রে কেন্দ্র হবে নেগেটিভ দিকে, আর এই তলটার ক্ষেত্রে কেন্দ্র হবে পজিটিভ দিকে। তাহলে এটা মাইনাস, তাহলে এটা চলে এলো 2 মিউ মাইনাস 1/r। তাহলে f চলে এলো কত? r/2 মিউ মাইনাস 1। ঠিক আছে, তাহলে প্রতিসম উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা লেন্স প্রস্তুতকারক সূত্র থেকে f এর মানটা বার করে ফেলেছি। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব 12 দাগের প্রশ্নে কি দিয়েছে। একটি প্রিজমের প্রতিসারক কোণ বলেছে 75 ডিগ্রি, উপাদানের প্রতিসারাঙ্ক বলেছে √2। আচ্ছা, প্রিজমকে একটি প্রতিসারক তলের উপর ন্যূনতম কত কোণে আলো আপতিত হলে প্রিজমের অপর ধার দিয়ে তল ঘেঁষে নির্গত হবে, মানে আপতন কোণের সীমাস্থ মান বার করতে হবে। মানে আলোটা কেমন? এই যাবে, এই গিয়ে তল ঘেঁষে যাবে। তাহলে I1টা কত? I1টা বার করতে হবে কত? I1টা কত হলে এই তল ঘেঁষে যায়? তাহলে এটা হচ্ছে I2টা কত? 90, এটা হচ্ছে R2, এটা R1, এটা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে I1 এর মানটা বার করব। তো sin I1 সমান মিউ sin R1 স্নেলের সূত্র অনুসারে। এবার দেখো, এটা যদি আপতন কোণ যত হলে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, তাহলে R2 এর মানটা নিশ্চয়ই সংকট কোণের সাথে সমান। সংকট কোণ মানে sin θ c = 1/μ,
sin থিটা c ইকুয়ালস টু 1 বাই মিউ। থিটা সিটাকে বলছে সংকট কোণ। এটা যদি সংকট কোণ হয় তবেই কিন্তু তল বরাবর যাবে, মানে এখানে যত কোণে পড়লে সেই কোণের মানটা অবশ্যই মাধ্যম দ্বয়ের সংকট কোণের সাথে সমান হতে হবে। তাহলে এবার a সমান আমরা জানি r1 + r2, r2 টা থিটা c, তাহলে r1 কে কত লিখছি মিউ sin a মাইনাস থিটা c। এটা ক্যালকুলেটরে বসিয়ে দিলেই আমরা i1 এর মানটা পেয়ে যাব। দেখো a দিয়েছে কত, মিউ দেওয়া আছে, তাহলে উত্তরটা কত হবে, মিউ হচ্ছে √2 ব্র্যাকেট sin ব্র্যাকেট a কত 75 মাইনাস, দেখো থিটা c মানে কত, sin থিটা c ইকুয়ালস টু 1 বাই মিউ, তাহলে থিটা c হবে sin ইনভার্স 1 বাই মিউ, sin ইনভার্স 1 বাই মিউ। মানে sin ইনভার্স 1 বাই মিউ মানে sin ইনভার্স 1 বাই √2 মানে 45 ডিগ্রি। তাহলে কত আসছে, মিউ হলো √2 sin 75 বিয়োগ 45 মানে sin 30। sin 30 হচ্ছে হাফ, তাহলে এটা চলে গেল 1 বাই √2, অতএব sin i1 সমান 1 বাই √2, অতএব i1 চলে গেল 45 ডিগ্রি। তাহলে ন্যূনতম কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণে আপতিত হলে দ্বিতীয় তল দিয়ে রশ্মিটা ঘেঁষে বেরোবে, কোনো নির্গত রশ্মি পাওয়া যাবে না, সেটাও বলা চলে। নেক্সট প্রশ্নে আমরা যাই। নেক্সট প্রশ্ন কি দিয়েছে, তরঙ্গমুখ কাকে বলে, হাইগেনের নীতি, প্রতিসরণের সূত্র, থিওরিগুলো তোমরা করে নেবে। ঝালর প্রস্থের কি পরিবর্তন হবে যদি ছিদ্র দুটির কাছাকাছি আনা হয়, মানে হচ্ছে ডি কমছে, তাহলে ঝালর প্রস্থ বাড়বে। ছিদ্রের তল থেকে পর্দাকে দূরে সরালাম, দূরে সরালে মানে ক্যাপিটাল ডি বাড়ছে, তাহলে ঝালর প্রস্থ বাড়বে। 13 অথবা ঝালর প্রস্থের সূত্র আমরা জানি, বিটা সমান ল্যামডা ডি বাই ডি। 1 নম্বরটা বলছে কি, ছিদ্র দুটি কাছে আনা হলো মানে ডি কমানো হলো, ডি কমালে বিটা বাড়বে, ডি কমালে বিটা বাড়বে। 2 নম্বর কি বলেছে, ছিদ্রের তল থেকে পর্দা দূরে সরালে মানে ক্যাপিটাল ডি পর্দার দূরত্ব, তাহলে ডি বৃদ্ধি করলে, ডি যদি বৃদ্ধি করি, ডি বাড়ছে মানে উপরে আছে মানে বাড়বে, বিটা বৃদ্ধি হবে। 3 নম্বর কি বলেছে, পরীক্ষা ব্যবস্থাটিকে জলে ডোবালে, বিটা ওয়াটার হবে বিটা বাই মিউ মানে লেস দেন বিটা, মানে ঝালর প্রস্থ, কারণ জলে ডোবালে প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ করতে হবে, কারণ ল্যামডাটা হবে ল্যামডা বাই মিউ, ফলে বিটাটা হবে বিটা বাই মিউ, মানে ঝালর প্রস্থ কমবে, ঝালর প্রস্থ কমবে। মিউটা কত, জলের ক্ষেত্রে মিউ 4/3, তাহলে 4/3 দিয়ে ভাগ করছি, তাহলে কমে যাবে, একের থেকে বড় জিনিস দিয়ে ভাগ করা হচ্ছে। আচ্ছা, তারপর একটা কমন এমিটার বর্তনী, ইনপুট আউটপুট দেখে নেবে। আমরা চলে যাই 15 দাগে। আচ্ছা, কাশ্যপের সূত্র বিবৃত করো, পারবে। 15 বি, গ্রুপ ডি, 15 দাগের বি। একটি মিটার বীজের বাম ফাঁকের, আচ্ছা মিটার বীজের কনসেপ্টটা ক্লিয়ার করি। এদিকে হলো বাম ফাঁকের রোধ, এদিকে ডান ফাঁকের রোধ, এটা হচ্ছে আর, এটা এস। এটা হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের তার।
100 মিটার, সরি 100 সেন্টিমিটার। আচ্ছা, বাম ভাগের রোধ 9 ওহম, এটা 9 ওহম। আচ্ছা, ডান ভাগে বলেছে 9 আর 15 কে সমান্তরালে যুক্ত, এখানে দুটো রোধ আছে সমান্তরালে যুক্ত। এটা 9 ওহম, এটা 15 ওহম। আচ্ছা, নিষ্পন্দ বিন্দুর দূরত্ব কত বাঁ দিক থেকে? এইটুকুনি ধরলাম নিষ্পন্দ বিন্দু, এখানে এনটা এইটুকুনি x, পুরোটাতে 100 সেমি। তাহলে আমরা কি জানি? এটা s ইকুইভ্যালেন্টটা হচ্ছে s, তাহলে r বাই s ইকুয়ালস টু x বাই 100 মাইনাস x। তাহলে r দিয়েছে কত? প্রথমটা হচ্ছে 9, আর এটা কত হবে? 9 গুণ 15, s এর মানটা কত হবে? 9 গুণ 15 বাই 9 15 যোগ করলে 24, তাহলে 9 গুণ 15 বাই 24 সমান x বাই 100 মাইনাস x। সমাধানটা এখানে করি, তাহলে 9 9 কেটে গেল, তাহলে 24 বাই 15, 24 বাই 25 না 15, 24 বাই 15, 9 আর 15 ছিল তো, হ্যাঁ, সমান হচ্ছে x বাই 100 মাইনাস x। তাহলে এটাকে আমরা ভাগ করলে কত আসছে? 2400 মাইনাস 24x ইকুয়ালস টু 15x। তাহলে x সমান চলে আসছে 2400 বাই 39, ওই 60 এর ঘরে কিছু আসবে, 2400 বাই 39 আসছে নাল পয়েন্ট, 2400 ভাগ 39 61.538, 61.538 সেমি। তাহলে বাঁ দিক থেকে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব হবে, এরপর আমি এখানটা ক্যালকুলেশন করেছি, তোমরা দেখে বুঝতে পারছো, বাম প্রান্ত থেকে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব হবে 61.538 সেন্টিমিটার বা 54 সেন্টিমিটার দূরে। ঠিক করে তোমরা প্রবলেমটা করে নেবে। ভালো একটা প্রবলেম দিয়েছে, প্রথম দেখলাম একটা মিটার বিজের প্রবলেম, আমাদের 11 নম্বর মডেলে এসে পেলাম। আচ্ছা, পোটেনশিওমিটারের সুবিধাটা বৃদ্ধি করা যায় কি করে? দৈর্ঘ্য বৃদ্ধি করা যেতে পারে। আচ্ছা, দুটি সমান্তরাল তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ন্যূনতম তাপ উৎপন্ন হওয়ার সূত্রটি লেখো। ন্যূনতম তাপের সূত্র। মুছে দিয়ে এগুলো, এরপর আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন হচ্ছে 15 অথবা গ্রুপ ডি। এটাকে বলা হচ্ছে ন্যূনতম তাপের সূত্র। গ্রুপ ডি কোশ্চেন নাম্বার 8। কি বলছে সূত্রটা আমি মুখে বলছি। যখন প্রবাহ মাত্রা কোনো বর্তনীর বিভিন্ন শাখায় বিভক্ত হবে, সেই বিভক্তটা সে এমন ভাবে হবে যাতে করে বর্তনীতে মোট উৎপন্ন তাপ ন্যূনতম হয়। বর্তনীর বিভিন্ন শাখায় প্রবাহ মাত্রা যখন ভাগ হবে, সেই ভাগটা এমন ভাবে হবে যাতে বর্তনীতে মোট তাপটা সবচেয়ে কম হয়। আচ্ছা, এটা আমরা একটু দেখে নিই কিভাবে হবে। এটা একটা R1 রোধ, এটা R2 রোধ, এখানে একটা I কারেন্ট গেছে, এদিকে গেছে I1, এদিকে I2। তাহলে T সময় উৎপন্ন তাপ কত? H+2 I1 স্কয়ার R1T বাই J প্লাস I2 স্কয়ার R2T বাই J। মোট উৎপন্ন তাপটা পেয়ে গেলাম। এবার এটাকে আমরা কি করছি? T বাই J টা কমন নিলাম, লিখলাম I1 স্কয়ার R1, এটা লিখলাম, এটা দেখো এটাকে লেখা যায় তো I মাইনাস I1। মোট কারেন্টটা একটা গেছে I1, তাহলে বাকিটা এটা, তাহলে I মাইনাস I1 হোল স্কয়ার R2। I2 মানটা কত হচ্ছে? I মাইনাস I1। এখানে লিখলাম, এখানে ভ্যারিয়েবল H ন্যূনতম হবে
যখন dh di1 i1টা ভ্যারিয়েবল সমান 0, ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে অতএব 2i1r1 প্লাস 2i মাইনাস i1 r2, এটা মাইনাস করলে এখানটা মাইনাস চলে আসবে সমান 0। তাহলে i1r1 মাইনাস এটা হলো i2, দুইটা কমন নিয়ে কেটে দিয়েছি, i1r1 হবে i2 r2 সমান 0। তাহলে অতএব i1 বাই i2 হবে, প্রবাহটা কি অনুপাতে ভাগ হবে r2 বাই r1, বা অতএব i1 i2 হবে 1 বাই r1 1 বাই। তাহলে ন্যূনতম তাপ তখনই উৎপন্ন হবে যখন মোট প্রবাহ মাত্রাটা কি অনুপাতে ভাগ হচ্ছে 1 বাই r এর অনুপাতে ভাগ হবে মোট প্রবাহ মাত্রা, যেটা বাস্তবে হয়ে থাকে বর্তনীর বিভিন্ন শাখায়। যখন প্রবাহ মাত্রাগুলো ভাগ হয় তখন মোট যে প্রবাহ মাত্রাটা কি অনুপাতে ভাগ হয় রোধের ব্যস্তানুপাতে। ধরো তিনটে রোধ আছে R1 R2 R3, তাহলে তিনটে যে কারেন্ট তাদের অনুপাত কত হবে 1 বাই R1 1 বাই R2 1 বাই R3। এইভাবে মনে রাখবে, এটা খুব কাজের সূত্র। আচ্ছা, হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থার শর্ত করে নেবে, P বাই Q R বাই S প্রমাণ নিশ্চয়ই পারো। হুইস্টন ব্রিজের সাহায্যে খুব নিম্নমানের রোধ মাপা যায় না কেন? নিম্নমানের রোধ মাপা হলে বেশিরভাগ প্রবাহ মাত্রাটা আননোন রোধের ভিতর দিয়ে চলে যাবে, ফলে গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা বেড়ে গিয়ে গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যেতে পারে, যেটা আগে বলে দিয়েছি। আচ্ছা, তড়িৎ প্রবাহী তারের ক্ষেত্রে দেখাও I সমান NE VD, আগেও একবার ছিল। সচলতা বলতে কি বোঝো? সচলতা মানে কি মিউ সমান VD বাই E। একক বাহ্যিক ক্ষেত্র প্রাবল্যের জন্য পরিবাহীর ইলেকট্রনের যে অনুপ্রবাহের বেগ হবে সেটাই হলো সচলতা। কি বললাম? একক বাহ্যিক তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য ইলেকট্রনের যে অর্জিত অনুপ্রবাহের বেগ সেটাই হলো তার সচলতা। VD সমান মিউ ই বা মিউ সমান VD বাই ই। আচ্ছা, 16 বি এরপর 16 বি 16 বিতে একটা বর্তনী দিয়েছে 3 ওহম 3 ওহম, এটা এ, এটা বি, এখানে 3 ওহম, সবই 3 ওহম দিয়েছে দেখতে পাচ্ছি। এটা 3 ওহম, যে বর্তনীটা এঁকেছে সে 3 ওহম খুব ভালোবাসে, তাহলে 3 ওহম লিখে রেখে দিয়েছে। যাই হোক, এবির মধ্যে তুল্য রোধ কত? খুবই সহজ। দেখো, এই তিনটে শ্রেণী সমবায় আছে, তাহলে এখানে 3 থাকলো, ছবিটা কেমন হলো? এই 3 ওহমটা থাকলে এই তিনটে 3 মিলে শ্রেণীর ক্ষেত্রে কি হয়? তুল্য রোধ যোগ হয়, তাহলে তিনটে 3 মিলে হলো 9। বাকি যা আছে থাকলো 3 3, এই তিনটে মিলে 9। নিচে কি কোনো 3 ওহম ছিল? না। তো এবার দেখো, এই 3 3 9 এরা কিসে আছে? সমান্তরালে। তাহলে এই তিনটে মিলে কত পাবো? 1 এর 3 যোগ 1 এর 3 যোগ 1 এর 9। এই তিনটে তুল্য 1 বাই r, তার সঙ্গে 3 যেটা হবে এটা হলো r, এখানে a টা b, তাহলে r a b হবে r প্লাস 3। তাহলে r এর সঙ্গে 3টা শ্রেণীতে 8টা একটু বার করে নিই আমরা। তাহলে 9 লসাগু হলো 3 যোগ 3 যোগ 1, তাহলে r চলে এলো 9 এর 7। তাহলে উত্তরটা কত হলো? 9 এর 7 যোগ 3, মানে 3 9 3 7 21 আর 9 30 বাই 7 ওহম। তাহলে এবির মধ্যে তুল্য রোধের মান বেরিয়ে গেল 30 বাই 7 ওহম। এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বেরিয়ে গেল 30 বাই 7 ওহম। এরপর আমরা পরবর্তী সমস্যা দেখব। পরের কি প্রশ্ন দিয়েছে? বিটা দেওয়া আছে, আলফা কত? আমি সূত্রটা লিখে দিচ্ছি, করে নেবে, খুবই সহজ।
1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা ইকুয়ালস টু 1, বিটা দিয়েছে 100, তাহলে আলফা কত বার করবে। আচ্ছা, ফিডব্যাকের ক্ষেত্রে বারখাউসেন ক্রাইটেরিয়াটি বা শর্তটি লেখো, পারবে। ন্যান্ড গেট থেকে অর গেট কি করে করে, 3 ইনপুট অর গেটের ট্রুথ টেবিল, পারবে। আচ্ছা, জেনার বৈকল্য জানো, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে, বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যখন রিভার্স বায়াসে থাকে, জেনার ডায়োডকে যুক্ত করলে ওর ভিতরে যে ডিপ্লেশন রিজিয়ন থাকে সেটা তড়িৎ ক্ষেত্রটা বৃদ্ধি করতে করতে একটা সময় গিয়ে যে পি প্রান্ত এবং এন প্রান্তের জেনার ডায়োডের আমাদের সমযোজী বন্ধনগুলো আছে সেগুলো সম্পূর্ণরূপে ভেঙে যায় এবং সাডেনলি হঠাৎ করে হিউজ নাম্বার অফ হোল ইলেকট্রন পেয়ার সৃষ্টি হয়। তার ফলে উচ্চমানের ঋণাত্মক তড়িৎ প্রবাহ ঘটে। যে বিভবে এটা ঘটে তাকে বলে জেনার বিভব এবং এই ঘটনাকে বলে জেনার ব্রেকডাউন বা জেনার বৈকল্য। আচ্ছা, এটা সার্কিটের অঙ্ক দিয়েছে। সার্কিটের অঙ্কটা হচ্ছে 17 অথবা বি। পাঁচ ভোল্ট, এটা দিয়েছে 15 ওহম, এটা দিয়েছে 5 ওহম, এটা দিয়েছে 10 ওহম, আর এটা দিয়েছে 5 ভোল্ট। কি বার করতে বলেছে? 5 ওহম রোধের প্রবাহ মাত্রা কত, আর এ আর বি বিন্দু, এ আর বি কোথায়, এ বি, এ আর বি বিন্দুর বিভব প্রভেদ কত নির্ণয় করো। ভালো অঙ্ক। তো আমরা এখানে অঙ্কটা দুটো উপায় করতে পারি, সেটা আমরা দেখি। নাম কি কি দিয়েছে, এ বি সি ডি, এটা দিয়েছে সি, এটা ডি, এটা ই, এটা এফ। প্রথম আমরা কেভিএল কেসিএল লাগিয়ে করি। তো ধরলেন এখানে একটা কারেন্ট আসছে আই, এখানে আসছে আই, আমরা আইটা বার করবো। এদিকে এসছে I1, এদিকে এসছে I2, এখানে I2 এসছে। I1 I2 যোগ হয়ে এখানে I হয়ে চলে গেছে। তার মানে কেসিএল অনুসারে সি বিন্দুতে কেসিএল অনুসারে I সমান I1 প্লাস I2, মানে এখানে I1 এসছে, এখানে I2 এসছে, যোগ হয়ে এখানে দিয়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে এখানে I1, এটা আমাদের 1 নম্বর লুপ, এটা 2 নম্বর লুপ। আমরা দুটো প্রসেসে অঙ্কটা করব, দেখি সেটা কিভাবে পারা যায়। আচ্ছা, দেখো আমাদের প্রথম লুপ 1 কেভিএল প্রয়োগ করছি, কেভিএল। তাহলে কত হলো, 10 I1 প্লাস 5i সমান 5। ঠিক আছে, আর সেকেন্ড লুপে কি পাচ্ছি, মাইনাস 5i মাইনাস 15i2 মাইনাস 5, প্লাস করে নি, এটা 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে কোন লুপে পেলাম, এটা হচ্ছে লুপ 2। মাইনাস 5 এটা উল্টো দিকে আছে, এটা উল্টো দিকে আছে, এটা প্লাসে কি ঢুকছে, তাহলে মাইনাস 5, তাহলে এটা যোগ মাইনাস দিয়ে গুণ করেন 5i প্লাস 15i2 সমান 5, 2 নম্বর সমীকরণ। এটা ছিল হচ্ছে, এটাকে 3 নম্বর করে দিলাম। তাহলে এবার আমাদের আইটা বার করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, I2টাকে রিপ্লেস করি, I2টাকে রিপ্লেস করি I equals to I1 plus I2, তাহলে 5i প্লাস 15, I2 মানে I মাইনাস I1 সমান 5। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, 15 5 20i মাইনাস 15i1 সমান 5। এখান থেকে i বার করতে হবে। ফার্স্ট ইকুয়েশন পেয়েছিলাম কি, ফার্স্ট ইকুয়েশন পেয়েছিলাম 5i
প্লাস 10i2 i1 সমান 5। তো আমরা এটাকে সমাধান করতে চাইলে কি করব, এটাকে আমরা দুটো সমীকরণ সমাধান করতে হবে, পারবেই করতে, কোনো না পারার কিছু নেই। তো আমরা একটা কাজ করি, এটাকে 2 দিয়ে গুণ করে নিই, এটাকে আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে i1টা কেটে যাবে, যোগ করি। তাহলে 2 দিয়ে গুণ করলে কত আসছে 40i মাইনাস 30i1 সমান 10। এটা কত আসছে 10i প্লাস 30i1 সমান 30 না 15। দুটো সমীকরণকে যোগ করে দিই, তাহলে কত হলো 50i সমান আসছে 25। তাহলে i কত চলে এলো 1/2 অ্যাম্পিয়ার। তাহলে 5 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আমাদের চলে এসছে 1/2 অ্যাম্পিয়ার। আমি একটা জায়গায় হিসেবে একটু ভুল করেছি, 5 × 3 = 15 হবে, 15 বাদ বাকি ঠিক আছে। তাহলে 15 এটা হবে 55, তাহলে 55i সমান 25। তাহলে i চলে এলো 25/55 অ্যাম্পিয়ার। 5 দিয়ে কাটলে হচ্ছে 5/11, হ্যাঁ 5/11 অ্যাম্পিয়ার হলো i এর মান। প্রথম উত্তরটা আমরা পেয়েছি। এরপরটা আমাদের বার করতে বলেছে কত এবির মধ্যে বিভব পার্থক্য। তাহলে i1টা একটু বার করে নিই। i1টা যদি বার করতে হয়, i1টা কত আসছে, এটা থেকেই বার করে দিই, ক্যালকুলেটরে করি। 20i মানে 5/11 ইন্টু 20, তার থেকে 5 বিয়োগ, তাকে 15 দিয়ে ভাগ, 3/11। তাহলে 10 ওহম রোধের বিভব পতনটা কত হবে, তাহলে 10 ওহম রোধের, এখানটা কোথায় লিখবো, উপর দিকটা লিখি। সুতরাং 10 ওহম রোধে বিভব পতন, 10 এর ভেতর দিয়ে কত যাচ্ছে i, তাহলে 10 × 11, তাহলে 30/11 2.72 ভোল্ট। এটাই বার করতে বলেছে আমাদের 10 ওহম রোধের বিভব পতনটা কত। কিংবা আমরা যদি 5 ওহমটা বার করি, 5 ওহমেরটা কত আছে 5 × 5/11। দেখো a আর b এর যা বিভব পার্থক্য হবে, c আর f এর বিভব পার্থক্য সমান হবে হিসেব মতো, কারণ সমান্তরালে আছে। এটার উত্তরটা কত হলো, আগেরটা আমাদের হলো 10 × 30/11, না এটা একটু বড় হবে, হ্যাঁ 2.72। আমাদের উত্তরটা কত দিয়েছে 2.72 হলো ab এর মধ্যে, আমাদের 2.27 হবে, এটা বিয়োগ করতে হবে, হ্যাঁ। সুতরাং আমাদের কি বার করতে দিয়েছিল প্রশ্নটা, 10 ওহমের বিভব পতন ছিল না, প্রশ্ন ছিল হচ্ছে একটু ভুল বললাম, ও ab এর মধ্যে বিভব পার্থক্য। অতএব a ও b, ab এর মধ্যে বিভব পার্থক্য, যেটা একটু আগে বলছিলাম। তাহলে এটা 5 বিয়োগ 10 এর ভোল্টেজটা কত 2.72, তাহলে এটা আমরা বিয়োগ করলে আসছে 2.28 ভোল্ট। বা একটু আগে বলছিলাম ab এর সঙ্গে এটা প্যারালাল, তার মানে cf এর যে ভোল্টেজ হবে, cf এর ভোল্টেজ কত, cf এর ভোল্টেজটা কত 5 × i। 5 × i করলে আমাদের কত আসছে সেটাও আমরা দেখি। 5 × i মানে হচ্ছে 3/11, 5 × i, আইটা কত ছিল 5/11, 5/11 মানে হচ্ছে 25/11 2.27। তার মানে আমরা যদি এরকম সমান্তরাল থাকে, তাহলে ab এর বিভব পার্থক্য যা হবে, এখানে cf এর বিভব পার্থক্য তাই হবে, ed এর বিভব পার্থক্য তাই হবে। যেহেতু একটা কথা মনে রাখতে হবে, যেহেতু ab প্যারালাল cf প্যারালাল de, সুতরাং
ভিএবি যা হবে ভিসিএফ তাই হবে, ভিডিই তাই হবে। তাহলে তোমরা যদি মনে করো দুটো ভাবে বার করতে পারো, এবি বিভব পার্থক্যটা বার করতে গেলে এটা বার করলে দিয়ে 5 থেকে বিয়োগ করলে 2.28 বা 2.27 এলো। আবার সিএফটাও বার করতে পারো, সিএফটা কত আসছে, ভিসিএফটা কত আসছে 5 × i, আইটা কত বেরিয়েছিল 5 এর 11, তাহলে 25 এর 11, এটাও কিন্তু 25 এর 11 ভোল্ট, এটাও কিন্তু 2.27ই আসছে, হিসাব করে দেখা যাবে। আবার যদি এটা বার করতাম ভিডিটা কত, ভিডিটা তাহলে কত হবে i2টা কত হবে, i2টা আমরা বার করলেও দেখতাম মানে ওখান থেকে মানে 5 - 15 i2 করলে উত্তরটা একই রকম চলে আসবে। ঠিক আছে, তো উত্তরটা সবগুলোই এক আসবে। i2টা আমরা যদি ক্যালকুলেট করি, i2টা কত আসছে i - i1 মানে হচ্ছে 5 × 15 × i কত ছিল, i বেরিয়েছে 5 এর 11 3 এর 11, তাহলে i2টা হবে 2 এর 11, তাহলে 5 - 30 এর 11, 5 - 30 এর 11 মানে 2.27, এটাও কিন্তু 2.27 ভোল্টই আসছে। তো আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি, সেটা আমরা করে ফেললাম। আমরা প্রথমে মনে করেছিলাম প্রথম 10 ওহমের ভোল্টেজটা বলে, তা বলেনি। 10 ওহমের ভোল্টেজটা কত 2.72, তাহলে এবি ভোল্টেজ হবে 5 - এটা, বা এটা দিয়ে বার করতে পারো, কিংবা এবি ভোল্টেজ ড্রপ যা সিএফ এর তাই ডিই তাই, প্রত্যেকটাই সমান যেহেতু সমান্তরালে যুক্ত আছে। ঠিক আছে, তো প্রশ্নগুলো আমরা করলাম সবই, এখানে এসিকিউ আছে কিছু, এমসিকিউ এসিকিউ গুলো দেখবে। একটি দীর্ঘ পরিবাহী তারের নিকটবর্তী বিন্দুতে চৌম্বক বল সৃষ্টি হলে তারের উপর প্রযুক্ত বল কত, তারের উপর প্রযুক্ত বল 0, কারণ তারের উপর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান 0 হয়। আচ্ছা, তড়িৎগ্রস্ত কণার উপর ক্রিয়াশীল বল চৌম্বক বল কখন 0 হতে পারে, যদি আধানটি স্থির থাকে বা চুম্বক ক্ষেত্রের সমান্তরাল বা বিপরীত সমান্তরালে গতিশীল হয়, তার ক্ষেত্রে 0 হতে পারে। আচ্ছা, হেনরি × অ্যাম্পিয়ার মানে LI, ফাই চৌম্বক ফ্লাক্স, ওটা আউট অফ সিলেবাস। অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে চৌম্বক ভ্রামক 1 থেকে অনেক গুণ বেশি হয় কেন, কারণ কোনো অয়স্চুম্বক পদার্থকে কোনো বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে চৌম্বক বলরেখার সংখ্যা তার ভেতর আবিষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বেড়ে যায়, বাড়িয়ে দেয়। তারপরটা পারবে, মাধ্যমের আলোক বিচ্ছুরণ ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, দুটো কালার μb - μr বাই μ অ্যাভারেজ -1, মিউ মাধ্যমের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে বা বিচ্যুতির উপর নির্ভর করে। ঠিক আছে, তো প্রশ্নগুলো আমি করিয়ে দিলাম, তোমরা দেখবে এবং জানাবে কেমন লাগলো। আর এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। তার মানে কি, এরকম সমান্তরাল যদি বর্তনী থাকে তাহলে প্রত্যেকটা এই দুটো, এখানে যেগুলো যদি রোধ না থাকে, এই ভেতরগুলো রোধ না থাকে, তাহলে এই দুটো প্রত্যেকটা পয়েন্টের মধ্যে এখানে এই দুটো বিন্দুর বিভব পার্থক্য যা এরও তাই এরও। ঠিক আছে, তো অঙ্কটা আমরা করে ফেলেছি। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা এর পরের দিন পরবর্তী যেটা আমাদের 15টা মোট মডেল আছে, আমরা 11টা করেই ফেললাম, তোমরা নিজেরাও করো, আমরা একটু অন্য কিছু করাবো, সেগুলো তোমরা দেখবে। তো এরপরে আমাদের কয়েকটা 12, 13, 14, 15 4টা মডেল বাকি, আমি করিয়ে দেবো সবগুলো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো এবং ভালো করে নাও। আজকে এখানেই আলোচনা শেষ করছি।